নমস্কার। আজকে আমি এই টপিকটাকে নিয়ে একটু আলোচনা করতে চাইছি। প্রফেশনাল ফিস এবং কিছু এথিক্যাল প্রশ্ন। এইরকম ধরনের টপিক নিয়ে আলোচনা করার একটু সমস্যা হয় কি এটাতে অনেক ধরনের আ মানুষ বা অনেক ধরনের আমাদের প্রফেশনের অনেক মানুষ হয়তো একমত হবেন না এবং আম সেখানে বিভিন্ন ধরনের একটা ডিফিকাল্ট কনভারসেশন। কারণ এই ধরনের অ্যাম কথাবার্তাগুলো আমরা সহজে বলতে চাই না। কিছু, কিছু কথাবার্তা আছে আমরা বলতে চাই না বা আলোচনা করতে চাই না। কেননা সেখানে এমন, এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে একটু অস্বস্তির জন্ম দেয় এবং আমরা সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই না। কিন্তু এই ডিফিকাল্ট কনভারসেশন গুলোকে এভয়েড করলে অনেক সময় হয় কি আমাদের মনের মধ্যে একটা স্বচ্ছতার অভাব থাকে। আমরা তো অনেক মানুষ মিলে একটা সমাজ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের মনের মধ্যে যদি স্বচ্ছতার অভাব থাকে বা একটা যদি পরিষ্কার না থাকি আমরা আমাদের সেই ডিলেমা গুলোকে নিয়ে, তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো ধীরে, ধীরে জটিল হয়। তাই আমি এই রিস্কটাকে নিয়েও আমি এই আলোচনাটাতে আসছি। আমি জানি কনভারসেশনটা একটু ডিফিকাল্ট। তাও আমাদের বিশেষত জুনিয়র যে অ্যাডভোকেট বন্ধুরা রয়েছেন, তাদের কথা ভেবে তাদের মনের অনেক প্রশ্নের উত্তর দেব এটা ভেবে আমি এই আলোচনায় ঢুকতে চাইছি। তো ১ম এই আমি পেছনের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখছেন সেটা হচ্ছে অসংখ্য মানুষের ছবি। এটা দিয়ে আমি বলতে চাইছি যে এই সমাজেই আমরা বসবাস করি। হুম? তো এই সমাজের মধ্যে আমাদের কিন্তু এইটাই হচ্ছে আমাদের সমাজ, হ্যাঁ? এই সমাজের মধ্যেই আমরা একটা অংশ। এবার দেখুন আমা আমাদেরকে আমরা সবসময় উকিল ভাবি, আমরা লয়ার ভাবি নিজেদেরকে। আমরা কিন্তু সমাজ বিচ্যুত নই। আমরা পার্ট অফ দ্য সোসাইটি। সুতরাং আমাদের কাজকর্মের উদ্দেশ্যটাই হচ্ছে এবং শুধু আমাদের নয়, যেকোনো প্রফেশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে সমাজের প্রতি আমাদের কিছু একটা সার্ভিস দেওয়া। সমাজের প্রয়োজনে আমরা, আমাদের প্রয়োজনে কিন্তু সমাজ নয়। এই কথাটা মাথায় রাখতে হবে, এই আলোচনায়। আমি এগুলো একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য বলছি। অ্যা কেননা এই প্রফেশনাল ফিস-টিস নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আসবে পরবর্তীতে, সেগুলোর জন্য এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখার দরকার। যে আমরা সমাজের অংশ। সমাজ আমাদের অংশ নয়। We are the part of the society. ওকে? এবার এই স্লাইডটাতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই সমাজের মধ্যে আমাদের মতো আরো অনেক প্রফেশনালরা রয়েছে। হুম? আমি ২ টা ৩ টে উদাহরণ দিয়েছি। যেমন ওকালতি একটা প্রফেশন, সেরকম ডাক্তারি একটা প্রফেশন। বিমান চালক বা পাইলট তাদের একটা প্রফেশন রয়েছে। এরকম আরো অনেক প্রফেশন রয়েছে যেগুলো আমি আর লিখিনি। কিন্তু এরকম প্রচুর প্রফেশন রয়েছে, তাই না? ইঞ্জিনিয়ার রয়েছে, আরো সায়েন্টিস্ট রয়েছে, ডাক্তার, প্রফেসর রয়েছে, হুম? তারপরে টিচার রয়েছে ইত্যাদি অনেক রকমের প্রফেশন রয়েছে। কিন্তু এই সমস্ত প্রফেশনগুলোর কিন্তু একটাই জিনিস যেটা আবার বলছি যে এই সমস্ত প্রফেশনগুলো সমাজকে সার্ভিস দেয়। সমাজের জন্য তৈরি। সমাজ এদের জন্য তৈরি হয়নি। ইম্পোর্টেন্ট। আরেকটা জিনিস আমি এখানে বলতে চেষ্টা করব, এই সমস্ত প্রফেশনগুলোই কিন্তু তাদের নিজস্ব, নিজস্ব জায়গায় নিজস্ব, নিজস্ব গুরুত্ব আছে। কেউ কারোর থেকে বড়, কেউ কারোর থেকে বেশি এরকম নয়। আমরা সাধারণত অনেক সময় অনেক উকিলবাবুকে বলতে শুনি, "উই আর দ্য লয়ার" মানে আমরা যেন একটা বিরাট কিছু। সেরকম নই। হ্যাঁ? আমরাও যেমন ইন্টেলিজেন্ট এবং আমরাও যেমন একটা সমাজে উপযোগিতায় লাগি, আমাদের মধ্যেও যেমন অনেক ধরনের প্রতিভা আছে, সেরকম ডাক্তারদেরও তাই। একজন ব্রেইন সার্জনের থেকে আমরা খুব বেশি এগিয়ে আছি বা পিছিয়ে আছি এরকমভাবে ভাবা যায় না। হুম? বা একজন পাইলট, হ্যাঁ? যিনি আমি আপনাকে অনেকে হয়তো বলে, পাইলটের সাথে আমাদের তুলনা, আমাদের তো ইয়ে" আপনি একবার একটা সিচুয়েশন ভেবে দেখুন, একটা পাইলট ৩৬,০০০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাচ্ছে আকাশের। হঠাৎ করে প্লেনটা পড়তে শুরু করলো। তার হাতে ৩ মিনিট সময় আছে এবং সে তার মধ্যে তাকে ৫০০ পাতার চেকলিস্ট পড়ে বুঝতে হবে যে প্লেনের কোন জায়গাটা তার প্রবলেম হয়েছে, সেই জায়গাটাকে একটা অ্যাকশন নিতে হবে। তা নাহলে প্লেনটা পড়ে ভেঙে যাবে। তো ৩ মিনিটে ৫০০ পাতা পড়ার মতো সেই ক্ষমতা তার জন্য যথেষ্ট ইন্টেলিজেন্সই দরকার হয়। সুতরাং কেউই কারো থেকে খুব একটা পিছিয়ে এগিয়ে এভাবে ভাবাটা উচিত নয়। এবং আমরা সবাই এই সমাজের জন্যই। হুম? এটাই
ভেবে এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এই ধারণাগুলো রাখা দরকার। এবার আমি অন্যান্য যে সমস্ত প্রফেশনগুলো আছে ওগুলোকে এই মুহূর্তে আলোচনার থেকে বাদ দিয়ে আমি শুধু ওকালতি প্রফেশনের কথাটাই ভাবছি। ঠিক আছে? তো এই সমাজ, বাইরে বৃত্তটা হচ্ছে সমাজ, তার মধ্যে একটা ওকালতি, এই হচ্ছে একটা ওকালতি প্রফেশন। আর তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য উকিলবাবু ঘুরে বেড়াচ্ছি এই প্রফেশনের মধ্যে। হুম তো এগেইন আবার একটা কথা বলি, এই সমাজের জন্য আমার প্রফেশনটা, হুম সমাজ আমার আমার প্রফেশনের জন্য না, প্রফেশনটা সমাজের জন্য, সমাজের কাজ করার জন্য এই প্রফেশনটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে এই উকিল বাবুদের জন্য প্রফেশন তৈরি হয়নি, উকিল বাবুরা তৈরি হয়েছে প্রফেশনের জন্য। প্রফেশন উকিল বাবুদেরকে লাইসেন্স দেয়, যদি প্রফেশন লাইসেন্সটা কেড়ে নেয় তাহলে উকিলবাবু আর উকিলবাবু থাকবেন না, উনি একটা সাধারণ মানুষ হয়ে যাবেন। সুতরাং উকিলবাবু প্রফেশনের কাছে দায়বদ্ধ, প্রফেশন উকিলবাবুর কাছে নয়। এটাকে আরেকটু একটা রূপক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন, এবার গাড়ি চালাচ্ছেন। রাস্তায় আপনি গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি সবার সাথে রোডটাকে শেয়ার করে সুন্দরভাবে আইন মেনে সাবধানতা অবলম্বন করে গাড়িটা চালাবেন। হুম তাহলে আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে একটা নির্দিষ্টভাবে গাড়িটা চালানোর জন্য, সবার সাথে রোড শেয়ারিং করে। আপনি লাইসেন্স পাওয়ার পর যদি মনে করেন রাস্তাটা আমার বাবার রাস্তা, তাহলে তো হবে না। সবাই যদি মনে করে রাস্তাটা আমার বাবার রাস্তা, তাহলে কিছুক্ষণের মধ্যে সবাই অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। তো সেইভাবে তো চলতে পারে না। সুতরাং লাইসেন্স দেওয়ার অর্থটাই হচ্ছে যে আপনাকে কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হবে, সবার সাথে শেয়ার করে চলতে হবে। আপনার ইচ্ছা মতো চললে হবে না, সবার সাথে শেয়ার করে চলতে হবে, তাহলেই সবাই মিলে সুন্দরভাবে চলা যাবে। সুতরাং এই প্রফেশনে যারা আমরা প্রফেশনে আছি, আমাদের সবাইকেই প্রফেশনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। প্রফেশন আমাদের প্রতি দায়বদ্ধ থাকার কোনো প্রয়োজন নেই। এইটাও আমরা মাথায় রাখবো যখন আমরা পরবর্তী আলোচনায় যাব। এবার তাহলে এই দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাটাকে আমরা সুন্দরভাবে বলি প্রফেশনাল এথিক্স। তো প্রফেশনাল শব্দটা তো আমরা বুঝি, এথিক্স শব্দটা কি? তো এইটা একটা ডিকশনারি পার্ট, এই আমাদের একটা ব্ল্যাক ল ডিকশনারি বলে একটা ডিকশনারি আছে, এটা পৃথিবীর অনেক জায়গায় খুব বিখ্যাত, লয়ের ডিকশনারি বলে খুব প্রচার আছে তার। তো এখানে বলা আছে এথিক্সের মানেটা। ল ডিকশনারিতে কি বলা আছে? বলা আছে যে this is relating to or involving moral obligation that one person owes to another. একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে মোরাল অব্লিগেশনটা, ওই যখন রাস্তাটা শেয়ার করছি তখন আমরা একজন আরেকজনের প্রতি মোরাল অব্লিগেশন, আমরা নিজের বাবার রাস্তা ভেবে গাড়ি চালালে চলবে না, সবাই সবার প্রতি একটা মোরাল অব্লিগেশন রেখে সবাই সবার সাথে শেয়ার করে চলবে। এটাই হচ্ছে এথিক্যাল অ্যাপ্রোচ। যখন আপনি এথিক্স নিয়ে আলোচনা করবেন দেখবেন কতগুলো শব্দ আপনার আলোচনার মধ্যে চলেই আসবে, পার্ট অফ এথিক্স। সেটা হচ্ছে যে মরাল থাকতে হবে, মরালিটিটা চলে আসবে। আপনাকে জাস্ট হতে হবে, জাস্ট মানে হচ্ছে আপনাকে প্রত্যেকের অধিকার সম্পর্কে একটা সচেতনতার ব্যাপার থাকতে হবে। আপনাকে ফেয়ার হতে হবে, আনফেয়ার হলে হবে না। কারোর প্রতি আনফেয়ার, তাকে কায়দা করে পিছিয়ে দেওয়া, ব্যাক করে দেওয়া, এগুলি করলে হবে না। সবার প্রতি ফেয়ারনেস দেখাতে হবে। রাইট রং, কোনটা রাইট কোনটা রং এটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তবেই আপনি এথিক্যালি চলতে পারবেন। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছতার মধ্যে দিয়ে চলতে হবে। স্বচ্ছতা যদি না থাকে আপনার কাজকর্মের মধ্যে, তাহলে তো বলা যাবে না যে এটা আপনি এথিক্যাল, তাই না? তো আপনি শব্দটা ব্যবহার করছি, এটা কিন্তু আমি নিজেকে বলছি, আমি আর কাউকে উদ্দেশ্য করে বলছি না। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যতটুকু আমরা আলোচনা করলাম, এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আসছি। এটা হচ্ছে আমার সাথে আমার এক দাদার আলোচনা হচ্ছিল। ঠিক আছে, আমার দাদাকে আমি খুবই ভালোবাসি, সম্মান করি। এখানে কিন্তু সেই দাদাকে টার্গেট করে কোনো কথা নয়, ঠিক আছে? কারণ এইটা একটা জেনেরিক বিষয় যেটাকে নিয়ে অনেকের মধ্যেই
একটা কনফিউশন আছে। আমার মধ্যে হয়তো কোনো এক সময় একটা কনফিউশন ছিল। এথিক্যাল ডিলেমা ওটাকে বলা যেতে পারে। যে বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। তো সেখানে আলোচনা করতে কয়েকটা কথা উঠে এলো। উনি একটা সিনারিও বলছিলেন, কেসের সিনারিও। সেখানে দেখা যাচ্ছে যে একটা সরকার হুম? সে কোনো একটা আম জমি-টমি দিয়ে, হ্যাঁ, আমার ঠিক মনে নেই কেসটা ঠিক কিরকম, যে একটা কোনো জমি-টমির ব্যাপারে তাকে উম খুব একটা ট্যাক্স চাপিয়ে দিয়েছে ওই কোম্পানিটার উপরে। আনএথিক্যালি, হ্যাঁ? সরকার চাপিয়েছে। তো সেইখানে আমার সেই দাদা সেই ব্যাপারটাতে ইনভলভ হয়ে আম এমন কিছু ভাবে বুদ্ধি-টুদ্ধি দিয়ে আইনি পরামর্শ-টরামর্শ দিয়েছে যে বেশ কয়েক কোটি টাকা দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুললাম। বেশ কয়েক কোটি টাকার ট্যাক্স বেঁচে গেল। তারপরে উনি ডেঞ্জারাস একটা কথা বললেন। বললেন যে, "আমার চার্জ কিন্তু স্ট্যান্ডার্ড চার্জ ছিল না।" অবশ্যই আমি যদি অনেক কোটি টাকা কারো বাঁচিয়ে দিই, তাহলে আমি স্ট্যান্ডার্ড চার্জ নিইনি। আমি বেশি টাকা নিয়েছি। আমার পড়ে মনে হলো যে উনি বেশি টাকা নিয়েছেন। কম টাকা নেননি, বেশি টাকা নিয়েছেন। স্ট্যান্ডার্ড চার্জের থেকে বেশি টাকা নিয়েছেন বলে আমার মনে হলো। তো এটা এবার মনে হতে পারে যে এই ব্যাপারটার মধ্যে ঠিকই আছে। আমি অনেক টাকা বাঁচিয়ে দিয়েছি। সুতরাং আমি তো একটু বেশি চার্জ করতেই পারি। এটা একটা নমুনা দিলাম বলছেন। ঠিক আছে? তাহলে এই পার্টটা আমি হাইলাইট করলাম। করে এরপরে আমরা এটা ডিসকভার করার চেষ্টা করব যে এই অ্যাপ্রোচটা আম এথিক্যাল ছিল না আনএথিক্যাল ছিল। এই মুহূর্তে জানি না। মনে হচ্ছে যেন হ্যাঁ, অনেক টাকা আমি বাঁচিয়ে দিয়েছি, সুতরাং আমি তো একটু বেশি চার্জ করতেই পারি। আমি তো স্ট্যান্ডার্ড চার্জের থেকে বেশি চার্জ করবই। হুম? এর মধ্যে আর এথিক্স এর কি প্রশ্ন আছে? ঠিক আছে। আমরা এখন একটু দাঁড়াই, আমরা দেখব। ঠিক আছে? এইগুলোকেই আমরা পরিষ্কার করার চেষ্টা করছি আলোচনার মধ্যে দিয়ে। আরেকটা লজিক দিলেন, যে লজিকটা হচ্ছে উনি বললেন যে, "শিল্পপতিদের ৳১ জমি প্রদান সম্পর্কে কিছু জানেন? ওর পেছনে সরকারের উদ্দেশ্যটা কী সেগুলো ভালো করে জানুন।" হুম? তার মানে এই কথাটার মধ্যে দিয়ে আমার যতদূর মনে হচ্ছে উনি বলতে চাইছেন যে সরকার কোনো একটা অসৎ উদ্দেশ্যে ৳১ জমি প্রদান করে। হতে পারে। আমি সে ব্যাপারে তর্কে যাচ্ছি না। এবং উনি হয়তো এটা মিন করতে চাইছেন যে সরকার যদি এরকমভাবে অসৎ উপায়ে ৳১ জমি দিয়ে তার পেছনে কিছু একটা অন্য কোনো রকম মন্দ টার্গেট থাকে, তাহলে সরকার যদি মন্দ হয়, তাহলে আমার মন্দ হতে অসুবিধা কি? সরকার যদি চুরি করে আমার চুরি করতে অসুবিধা কি? আইনজীবীরা খুব সহজ টার্গেট। উনি লিখেছেন আইনজীবীরা খুব সহজ টার্গেট। হ্যাঁ? তার মানে এই লজিকটাকে যদি আমি দাঁড় করাই, লজিকটা হচ্ছে মোটামুটি যে যদি অমুকে চোর হয় তাহলে আমিও চুরি করতে পারি। ও যদি অমুকে ডাকাত হয় আমিও ডাকাত হতে পারি। সমাজে যদি সব চোর হয় আমিও চোর হতে পারি। হ্যাঁ? এটা খুব পপুলার লজিক একটা আমাদের সমাজে এখন। স্পেশালি আমি দেখি ওইসব টিভিতে যেসব হয় না আলোচনা, সেখানে অমুকেও তো তাই করেছে, তমুকেও তাই। অমুকে তাই করেছে মানে আমি করব। হুম? এইটা কিন্তু আম উম অ্যাকসেপ্টেবল মোরাল এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হতে পারে না। যা আরেকজন চুরি করেছে বলে আমি চুরি করব। হ্যাঁ, এটা অনেকেই লজিকটা দেন, কিন্তু এই লজিকটা কিন্তু এথিক্যাল স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াবে না। কোনো কোর্টে মামলায় গিয়ে কেউ বলতে পারে না, "আচ্ছা ও চুরি করেছে তাই আমিও চুরি করেছি।" হ্যাঁ, সেটা কোর্ট কিন্তু মেনে নেবে না বা কোনো আইন মানবে না। ঠিক আছে? তো এই মাঝখানের লজিকটা ফাঁপা লজিক। এটা কোনো দাঁড়ালো না। এবার পরের কথাটা উনি বলছেন যে, "এইটুকু আপনি জেনে রাখুন, যেদিন স্ট্যান্ডার্ড চার্জ কার্যকরী হবে সেদিন আর জাত আইনজীবী জন্মাবে না।" ঠিক আছে? মানে আর তৈরি হবে না। বলতে চাইছে মানে জাত আইনজীবী তৈরি হবে না। তো এইটাও কিন্তু একটা খুব পপুলার লজিক। এটা অনেকেই বলেন যে, আম বেশি টাকা মানেই হচ্ছে ভালো আইনজীবী। যদি স্ট্যান্ডার্ড চ্যালেঞ্জ হয় তাহলে সেদিনকে আর ভালো আইনজীবী তৈরি হবে না। কেননা আইনজীবীরা উৎসাহ পাবে না। ভালো আইনজীবী এই প্রফেশনে আসার উৎসাহ পাবে না যদি স্ট্যান্ডার্ড চার্জ তৈরি হয়। তাই এই দুটো ফার্স্ট এবং লাস্ট এই দুটো পয়েন্ট আমরা আরেকটু এক্সপ্লোর করি। হ্যাঁ? দেখি যে এই দুটো পয়েন্টের মধ্যে সারবত্তা কতটা আছে। কেননা এই দুটো পয়েন্টের এনালাইসিস করার এই কারণেই দরকার, কারণ অনেকের মনেই এই বিষয়টাকে নিয়ে একটা কনফিউশন থাকে। হ্যাঁ? অনেক ইয়ং আইনজীবীদের মনে অনেক
আমার দাদা বেশ সিনিয়র, তো উনার মনেও দেখা যাচ্ছে যে এই ধরনের কনফিউশনগুলো রয়েছে। তাহলে এবার আমরা এটাকে একটু এক্সপ্লোর করি। হুম? এই পর্যায়ে এসে আমি ওইটাকে এক্সপ্লোর করার আগে আমি দেখে নিই লিগ্যাল ফিস বলতে আমরা বুঝিটা কি? হোয়াট ইজ লিগ্যাল ফিস? বা একটা কোর্টের মানে যে আমরা মক্কেল যে কাছ থেকে ফিস চার্জ করি সেটার মধ্যে কি কম্পোনেন্ট থাকে? লিগ্যাল ফিসের মধ্যে ৩ টে কম্পোনেন্ট মেইনলি থাকে। একটা হচ্ছে প্রফেশনাল ফিস, মানে যে উকিলবাবু কাজ করছেন তার একটা নিজস্ব তার একটা নিজস্ব ফিস উনি ধার্য করেন, হ্যাঁ? তো সেই ধার্যটা তিনি কিভাবে করেন? তিনি আইদার আওয়ারলি ধার্য করতে পারেন যে আমি আওয়ারলি আমি ৳৫০০ নিই। প্রতি ঘন্টায় আমি ৳৫০০ নিই। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ফিস। আমি কনসালটেন্সির জন্য ৳৫০০ নিই, অ্যাপিয়ারেন্স এর জন্য ৳১,০০০ নিই পার আওয়ার, এবং ড্রাফটিং করার জন্য আমি ৳২,০০০ নিই পার আওয়ার। তো পার আওয়ার তিনি একটা তার নিজস্ব প্রফেশনাল ফিস ধার্য করতে পারেন, এবং এই প্রফেশনাল ফিস একটা কথা মনে রাখা দরকার, এই প্রফেশনাল ফিস ধার্য করার ক্ষেত্রে কিন্তু কোনো বার নেই, হ্যাঁ? যেমন আমি বলতে পারি যে আমি প্রতি ঘন্টায় ৳৫,০০,০০০ করে নিই কনসালটেন্সি ফি। বলে দিলাম ৳৫,০০,০০০ করে নিই। এইটা কিন্তু কেউ বলতে পারে না এটা ইল্লিগাল। হ্যাঁ? আমার ইচ্ছা হলে আমি আমার প্রফেশনাল ফি ৳৫,০০,০০০ করতেই পারি। ৳১৫,০০,০০০ ও করতে পারি। আপনাদের কারো কিচ্ছু বলার নেই। হ্যাঁ, এটা আলাদা ইস্যু যে আমি ৳১৫,০০,০০০ পার আওয়ার কনসালটেশন ফি করার পরে আমি ১০ বছর প্র্যাকটিস করলাম, আমার কাছে একটাও মক্কেল আসেনি। সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? আমার কাছে মক্কেল এসছে কি আসেনি সেটা আপনার দেখার দরকার নেই। আমার প্রফেশনাল ফি আমি পার আওয়ার ৳১৫,০০,০০০ করে রাখতে পারি। তো প্রফেশনাল ফিজের কোনো লো এবং হাই লিমিট থাকে না। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা অ্যাডভোকেট তার নিজস্ব স্বাধীনতা আছে। সে তার নির্দিষ্ট তার অভিজ্ঞতা এবং তার নিজস্ব মার্কেট সম্পর্কে যা অ্যাসেসমেন্ট সেই অনুযায়ী সে তার নিজস্ব প্রফেশনাল ফিস করতে পারে। তাহলে লিগ্যাল ফিজের একটা কম্পোনেন্ট থাকে প্রফেশনাল ফিস। সেটা আওয়ারলি রেট হতে পারে, ফ্ল্যাট রেট হতে পারে। ফ্ল্যাট রেট মানে একটা কাজের উপর সে বলল আমি একটা মামলাতে ৳৫,০০০ নিই। হ্যাঁ? সেটাও তার হতে পারে একটা ফ্ল্যাট ফি। হুম? এটা ছাড়া হচ্ছে ডিসবার্সমেন্ট। ডিসবার্সমেন্ট কি? মানে একটা মামলা করতে গেলে যা ধরনের খরচ হতে পারে, কোর্ট ফি লাগতে পারে, ট্রান্সলেশনের ফি লাগতে পারে, কোনো রেজিস্ট্রেশন ফি লাগতে পারে, স্ট্যাম্প ডিউটি লাগতে পারে, ইভেন কি আমার মামলা করতে যাতায়াতের যে খরচ সেসব ট্রান্সপোর্টেশন ফিস লাগতে পারে। বিভিন্ন রকম ইনসিডেন্টাল নানা এক্সপেন্সেস হতে পারে। সেগুলো হচ্ছে ফিজের ওপরে ডিসবার্সমেন্ট কস্ট। এগুলোও কিন্তু আমার ওই লিগ্যাল ফিজের সাথে এড করা যাবে। এছাড়া আমরা জানি অনেক অ্যাডভোকেট ট্যাক্স দেন, রেগুলারলি ট্যাক্স ইয়ে করেন, দেন। তো যারা ট্যাক্স দেন তারা ট্যাক্সটাকেও কিন্তু মক্কেলের কাছে চার্জ করতে পারেন। ট্যাক্স পার্টটা অনেক আমাদের এখানে যেমন কানাডাতে জিএসটি, এইচএসটি দিতে হয় লিগ্যালের। আমি জানি না ইন্ডিয়াতে কিরকম হয়। তো সেই ট্যাক্সটাকে নিয়েও তাহলে লিগ্যাল ফিসটা এসে যায়। তাহলে এই ৩ টে পার্ট থাকে লিগ্যাল ফিজের মধ্যে। এইবার আমরা পরের দিকটায় আসি। এইবার আমরা সেই দাদার কেসটাতে চলে যাচ্ছি। তাহলে বেশ কয়েক কোটি টাকা ট্যাক্স বেঁচে গেল। আমার চার্জ কিন্তু স্ট্যান্ডার্ড ছিল না। তাহলে আমি দেখি স্ট্যান্ডার্ড চার্জ কিভাবে ক্যালকুলেট করা হয়। এই এই স্ট্যান্ডার্ড চার্জ ক্যালকুলেশনের জন্য আমি ধরে নিচ্ছি আমার এই দাদা উনি ড্রাফটিংয়ের জন্য পার আওয়ার ৳১০,০০০ করে নেন। কনসালটেন্সির জন্য হিসাবটা সোজা রাখার জন্য বলছি যে পার আওয়ার ড্রাফটিংয়ের জন্য ৳১০,০০০ নেন, পার আওয়ার কনসালটেন্সির জন্য ৳১০,০০০ নেন, এবং পার আওয়ার কোর্ট অ্যাপিয়ারেন্সের জন্য ৳১০,০০০ নেন। এরকমভাবে এবার আমি ক্যালকুলেট করে দেখি স্ট্যান্ডার্ড চার্জ কি হয়। দেখা যাক উনি ধরুন ১০ ঘন্টা ড্রাফটিং করেছেন একটা মামলার জন্য। ধরা যাক ওই মামলাটাতে ৳১০০ কোটি বাঁচিয়ে দিয়েছেন উনি। ধরা যাক। ঠিক আছে? তো ৳১০০ কোটি বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু সেই ৳১০০ কোটি বাঁচিয়ে দেওয়ার যে মামলাটা সেটা করতে গিয়ে উনি ১০ ঘন্টা ড্রাফটিং করেছেন। ৳১০,০০০ করে ড্রাফটিং চার্জ পার আওয়ার নিয়েছেন। তো ১০ ঘন্টায় ৳১,০০,০০০ বিল করেছেন ড্রাফটিংয়ের। ২০ ঘন্টা উনি অ্যাপিয়ারেন্স করেছেন বিভিন্ন কোর্টে, একাধিকবার বিভিন্ন সময় অ্যাপিয়ারেন্স করেছেন। ধরা যাক ২০ ঘন্টা অ্যাপিয়ারেন্স প্রতি ঘন্টা ৳১০,০০০ করে, ধরুন ৳২,০০,০০০ চার্জ করেছেন। হুম? আর ধরুন ক্লায়েন্টের সাথে অনেক কনসালটেশন করেছেন, ৩০ ঘন্টা ধরে কনসালটেশন করেছেন, ৳১০,০০০ করে চার্জ করেছেন। পার আওয়ার কনসালটেশন ফিস করে ৳৩,০০,০০০ কনসালটেশন ফিস। তাহলে উনার টোটাল ফিস হয়ে গেল ৳৬,০০,০০০। এটা ছাড়াও মামলা করতে গিয়ে ওনার ধরা যাক অনেক আ জেরক্স করতে হয়েছে, অনেক স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে, অনেক রেজিস্ট্রেশন খরচ হয়েছে, অনেক রকম ট্রাভেল খরচ হয়েছে। সব মিলিয়ে ওনার ডিসবার্সমেন্ট ধরা যাক ৳৫,০০,০০০।
ঠিক আছে? তাহলে ৬ আর ৫ ১১,০০,০০০ টাকা। আর ধরুন ট্যাক্স উনাকে দিতে হবে এই ইনকামে, ৳৬,০০,০০০ ইনকামের উপর ৳১,৫,০০,০০০ ট্যাক্স দিতে হবে। সেটাও উনি মক্কেলের কাছে চার্জ করে নিয়েছেন। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কত? ৬ আর ৫ ১১ আর ১,৫০,০০০ মানে ৳১২,৫০,০০০। তা ৳১২,৫০,০০০ তার কিন্তু স্ট্যান্ডার্ড ফিস হওয়া উচিত। এই ৳১০০,০০,০০,০০০ বাঁচিয়ে দিলাম কিন্তু আমার স্ট্যান্ডার্ড ফি ৳১২,৫০,০০০ হওয়া উচিত। কিন্তু উনি হয়তো দেখা যাচ্ছে মানে আরেকটা সিনারিওতে উনি বলছেন, এটা ধরে নেওয়া যাক যে মামলা করে ক্লায়েন্টের থেকে ৳১০০,০০,০০,০০০ বাঁচিয়ে দিলাম এবং ক্লায়েন্টকে বললাম, ৳১০০,০০,০০০ আপনার বাঁচিয়ে দিয়েছি, আপনি 5% আমাকে দিয়ে দিন। 5% মানে ৳৫,০০,০০,০০০। হুম? তাহলে একটা যদি উনি স্ট্যান্ডার্ড ফিস চার্জ করেন তাহলে হয়তো ৳১২,৫০,০০০ হয়। আর উনি যদি স্ট্যান্ডার্ড ফি না চার্জ করে পার্সেন্টেজে চার্জ করেন তাহলে ৳৫,০০,০০,০০০ ইনকাম করেন। এবার আপনি এই দুটো অ্যাপ্রোচের মধ্যে এথিক্যাল আনএথিক্যাল ডিলেমায় পড়ে গেছেন। যে কোনটা এথিক্যাল এবং কোনটা আনএথিক্যাল বা দুটোই এথিক্যাল কিনা। হুম? এইটা একটা জিনিস আমরা আলোচনা করি। দেখুন, আপনার মামলায় আপনি কত টাকার মামলা এবং তার থেকে আপনি কত টাকার মানে রিলিফ আপনি ক্লায়েন্টকে দিলেন, তার উপরে বেস করে আপনার ফিস হওয়া উচিত নয় এথিক্যালি। তার কারণ হচ্ছে যে আপনার এটা যদি ১০০ র জায়গায় ৳৫০০,০০,০০,০০০ হতো, আপনি এখানে ৳৫,০০,০০,০০০ জায়গায় ৳২৫,০০,০০,০০০ ফিস নিতেন। কিন্তু আপনার যতই মামলার ভ্যালুটা যাই হোক না কেন, আপনার খরচ তো মোটামুটি ১২,৫০,০০০ মতোই। আপনার রেট অনুযায়ী আপনার খরচ ৳১২,৫০,০০০। তাহলে আপনি ৳১২,৫০,০০০ জায়গায় যদি ৳৫,০০,০০,০০০ নেন, তাহলে আপনি আপনার পরিশ্রমের থেকে বা আপনার রেটের থেকে আপনি অনেক বেশি টাকা পেলেন। এই যে অনেক বেশি টাকা আপনি পেলেন, হুম? সাধারণত যেটা দেখা যায়, আমি এবার একটু আগে চলে যাই, পেছন দিকে চলে যাই। এই যে প্রফেশনে আমরা যারা প্রফেশনে সবাই আছি, তার মধ্যে ১ জন বা ২ জন বা অল্প কিছু মানুষ তারা যদি প্রফেশনাল ফিজের থেকে এরকম অনেক বেশি টাকা পেয়ে যান, তাহলে কি দাঁড়ায়? সাধারণত সেই সমস্ত মানুষেরা ওই এক্সট্রা, যেটা আমি সবার ক্ষেত্রে বলছি না, একটা বড় অংশের মানুষ যারা এ প্রয়োজনের চেয়ে মানে যতটা তার ফিস এলিজিবল তার পেতে পারেন, হ্যাঁ? তার কাজের যা পারিশ্রমিক তার থেকে অনেক বেশি পেয়ে যান, তাহলে সেই এক্সট্রা টাকাটা সাধারণত সাধারণত দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা ম্যানিপুলেশন এ বিভিন্ন রকম এথিক্যাল কনফ্লিক্টিং ইস্যুতে ব্যবহার করা হয়। এটা দেখা যায়। আমি আপনাকে একটা উদাহরণ বলছি। আমি শিয়ালদা কোর্টে তখন প্র্যাকটিস করতাম। শিয়ালদা কোর্টে একজন অ্যাডভোকেট ছিলেন। হ্যাঁ? তো উনি সেই সময় ২০০০ সালে তখন ২০০০ আ ১-২ সালের কথা বলছি। উনি তখন একেকটা বেল ম্যাটারে খুব বেল ম্যাটার, হ্যাঁ? খুন-টুন এসব বেল ম্যাটারে সেখানে উনি তখনকার দিনে ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ করে উনি নিতেন একটা বেল ম্যাটারে। এবং বেল ম্যাটারে উনি কিন্তু বেলের অ্যাডভোকেট ছিলেন। উনি কখনো ট্রায়াল ফাইলে যেতেন না। এবার দেখা যাচ্ছে যে উনি সেই টাকা নিয়ে মানে হলেই, হ্যাঁ? পুরো বার অ্যাসোসিয়েশনের লোকেদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন। মানে প্রতি সপ্তাহে উনার বোধহয় ২ দিন ৩ দিন করে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা থাকতো। বাড়ি উনি টিভি কিনে দিয়েছেন, আ ফ্রিজ কিনে দিয়েছিলেন, তো এই সমস্ত এলাহি কাণ্ড। উনি ওই একটা এরিয়া আছে মৌলালির কাছে, ওখানে উনার বিশাল নাম ছিল। তো এইবার আপনি দেখুন একটা অ্যাডভোকেট যদি এরকমভাবে আম মানে তার মানে তার যা পারিশ্রমিক তার বদলে অনেকটা বেশি করে টাকা কামাতে থাকেন, তাহলে উনি কি করছেন এটাতে? উনি কিন্তু বাকি অ্যাডভোকেটদের সাথে একটা ডিফারেনশিয়েশন তৈরি করছেন। উনার একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। উনি পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে বড়, বড় হোটেলে রাখছেন, হ্যাঁ? অ্যা এমনভাবে একটা চক্রব্যূহ বানিয়ে দিয়েছেন যে কিছু, কিছু থানায় অন্য কোনো অ্যাডভোকেট ঢুকতেই পারছে না। এবার আমার এবং বিভিন্ন রকম আনএথিক্যাল প্র্যাকটিস, হ্যাঁ?
সেখানে। এবার তাহলে হচ্ছে কি বাকি অ্যাডভোকেটদের সাথে তার লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু আর থাকছে না। বাকি অ্যাডভোকেটরা সেই অ্যাডভোকেটটার মতো সেই যিনি বেশি কামাচ্ছেন তার সাথে একই রকম প্ল্যাটফর্মে আর লড়াই করতে পারছেন না। কেননা এটা কিন্তু সেখানে লড়াইটা কিন্তু শুধু আইনের নলেজের লড়াই আর থাকছে না সেটা। সেটা অন্যান্য ইনফ্লুয়েন্সের ইনভলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ? সেখানে আ টেবিলের তলা দিয়ে টাকা-পয়সার আদান-প্রদান, অমুক-তমুক, হ্যাঁ? মহিলা ঘটিত অন্যান্য সমস্ত যা কিছু আপনি ভাবতে পারেন সেই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টরগুলো চলে আসে। যেটা কিন্তু ওকালতি পেশার পার্ট নয়, সেই সমস্ত প্রোভাইড করা। এবার আমি এটা আপনার থানার উদাহরণ দিয়ে বললাম। এটা কিন্তু কর্পোরেট লেভেলেও একই রকম দুর্নীতি চলে, সরকারি লেভেলেও একই রকম দুর্নীতি চলে। সুতরাং কোনো মানে এরকম পেশাজীবী তিনি যদি এরকমভাবে এক্সট্রা ইনকাম করেন, সাধারণত দেখা যায় সেই এক্সট্রা ইনকামটাকে ওই ৳১২,০০,০০০ র জায়গায় ৳৫,০০,০০,০০০ পেলে ওই বাকি টাকাটা উনি রামকৃষ্ণ মিশনে দেন না, ভারত সেবাশ্রমে দেন না। উনি সেটাকে এমনভাবে ইউজ করেন, হ্যাঁ? যেটাতে উনি একটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে দেন। এর ফলে হয় কি বাকি অ্যাডভোকেটরা ডিপ্রাইভড হয়। এইবার আমি আবার আপনাকে সেই পুরনো কথায় ফিরে আসি। তার মানে উনি সেই সময় কিন্তু ব্যক্তি স্বার্থে কাজ করছেন। প্রফেশনের স্বার্থে না। উনি প্রফেশনের কাছে দায়বদ্ধ থাকছেন না। উনি প্রফেশনটাকে নিজের প্রয়োজনে ইউজ করছেন। এবার কি হয়, একটা প্রফেশনে অনেক লোক থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো ৭০,০০০ হাজার অ্যাডভোকেট রয়েছে। তার মধ্যে ধরুন ৫০০ অ্যাডভোকেট বা ৬০০ অ্যাডভোকেট তারা হয়তো এরকমভাবে একটা কোর গ্রুপ যারা হয়তো এরকম বেশি টাকা ইনকাম করছেন। এর ফলে হচ্ছে গিয়ে কি, ওই যে ৭০,০০০ অ্যাডভোকেট, হুম? তাদের তাদের তারা বাকিরা নো ম্যানস, তাদের বক্তব্যের কোনো দাম নেই। কেন তাদের সাথে ওই ৫০০ জনের লেভেল প্লেইং ফিল্ড আর থাকছে না। কেননা যে ক্ষমতার যে বৃত্ত, যেখানে টাকার বৃত্ত, সেখানে কিন্তু এই ৫০০ জনেরই যাতায়াত, তাদেরই সমস্ত লেনদেন, তাদেরই সব আন্ডারস্ট্যান্ডিং চলে। তো তার ফলে হয় কি যে এই 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 পুরো প্রফেশনটা ওই ৫০০ জনের কথায় ওঠা-বসা করে। বাকিরা সবাই অপাংতেয় হয়ে যায়। এর ফলে হয় কি এই প্রফেশনটাও কিন্তু আর সমাজের কাজে লাগে না। হ্যাঁ? প্রফেশনটাও কিন্তু ওই ব্যক্তি স্বার্থে চলে আসে। তাহলে আমাদের প্রফেশনটা তো সমাজকে সাপোর্ট করবে। তার বদলে প্রফেশনটাকে এই কয়েকজন মিলে ওন করে তাকে তাদের নিজেদের স্বার্থে ইউজ করে। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই এই এথিক্যাল কনফ্লিক্টের জন্যই এই কারণেই এই পার্সেন্টেজ নেওয়া বা কোনো অ্যামাউন্টের উপরে কত করে ফিস নেওয়াটা এটা আনএথিক্যাল। এবং এই একই ব্যাপারে আমাদের বার কাউন্সিল, হ্যাঁ? অফ ইন্ডিয়ার একটা রুল আছে। রুল নাম্বার 10, ওখানে স্পষ্টভাবে লেখা আছে, "An advocate should not charge for his services depending on the success of the matter undertaken." একটা ম্যাটার আমি বেল করে দিলাম, সাকসেস, সুতরাং আমাকে ৳৫০,০০০ দে। একটা ম্যাটার সাকসেস হলো কি আনসাকসেস হলো তার সাথে কিন্তু অ্যাডভোকেটের ফিজের কোনো রকমভাবে অ্যা কানেকশন থাকা উচিত না। ম্যাটারটা সাকসেসফুল হোক বা আনসাকসেসফুল হোক, হ্যাঁ? ফিজ সেটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। আমি আপনাকে ৳৫০০,০০,০০,০০০ পাইয়ে দিলাম, সুতরাং আমাকে এত কোটি টাকা দিতে হবে। এইভাবে ফিজটা আনএথিক্যাল। হ্যাঁ? সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়াও লিখে দিচ্ছে। লিখে দিচ্ছে, "হি শ্যাল নট চার্জ ফর হিজ সার্ভিসেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য অ্যামাউন্ট অর প্রপার্টি রিসিভ আফটার দ্য সাকসেস অফ দ্য ম্যাটার।" একটা ম্যাটার করার পরে তার থেকে কত টাকা পাওয়া গেল, কত প্রপার্টি পাওয়া গেল, কত গেইন পাওয়া গেল সেটার উপর বেস করে পার্সেন্টেজ হিসেবে অ্যামাউন্ট চার্জ করা যায় না। তা কেন যায় না? আমি আপনাকে ব্যাখ্যা করলাম। কেন ওইভাবে যদি কেউ চার্জ করে সেই এক্সট্রা টাকাটাকে সে আনএথিক্যাল, সাধারণত দেখা যায় আনএথিক্যাল ভাবে কাজ করে নিজের একটা প্রোটেকশন বুক তৈরি করে। প্রফেশনাল প্রোটেকশন যে আমি এরপর থেকে, না? এটা ঠিক ইউজ নয় এটা। আচ্ছা। এবার আমি আরেকটু ২ মিনিট টাইম নেব, নিয়ে বলছি। এইবার আমি আবার সেই আগের সেই দাদার বক্তব্যে ফিরে এলাম। ওখানে ইনি বলছেন, "এইটুকু আপনি জেনে রাখুন, যেদিন স্ট্যান্ডার্ড চার্জ কার্যকরী হবে, সেই দিন আর জাত আইনজীবী জন্মাবে না।"
হুম? এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাও আমি সমর্থন করি না। তার কারণ হচ্ছে এগেইন আমি বলি যে আমি যাদেরকে চিনি এরকম অসংখ্য, অসংখ্য, হ্যাঁ? এখানে তো এনাদের সম্পর্কে, হ্যাঁ? যে অশোক কুমার সেন বলুন, হ্যাঁ? সলিল সোহরাবজি বলুন, নারিমন বলুন, হ্যাঁ? আম আমাদের চিত্তরঞ্জন দাস বলুন, এরা প্রথিতযশা লয়ার, হ্যাঁ? অশোক কুমার চক্রবর্তী বলুন। তো এরা যে সব মানে কমিশন বেসে এরকম, এরকম নয়। এনাদের ফিস বেশি ছিল। এদের অনেক ফিস ছিল। কিন্তু সেটা তাদের প্রফেশনাল ফিস। ওই যে বললাম, আপনি আপনার প্রফেশনাল ফিস, আমি আমার প্রফেশনাল ফিস ঘন্টায় ৳১৫,০০,০০০ রাখতে পারি। আমার কাছে ঘন্টায় ৳১৫,০০,০০০ রাখার পরেও আমার কাছে হয়তো কোনো মক্কেল আসবে না। কিন্তু হয়তো সলিসিটরজির কাছে সেই চার্জ রাখার পরেও লাইন দিয়ে মক্কেল থাকবে। সেটা আলাদা কথা। প্রফেশনাল ফিস আপনি যত খুশি রাখতে পারেন। কিন্তু আপনি ওই রকমের ম্যাটারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? আমি তোকে ভাই বেল করে দেবো, তা তুই আমাকে ৳১,০০,০০০ দিবি। হ্যাঁ? গরিব হলে পরে আচ্ছা ঠিক আছে তুই আমাকে ৳৫০০ দিবি। ওরকম হয় না। আপনার একটা স্ট্যান্ডার্ড ফিস থাকা দরকার। মানে আপনার প্র্যাকটিসের উপরে এবং মার্কেটের উপর ডিপেন্ড করে আপনার একটা নির্দিষ্ট ফিস থাকা দরকার। সেটাই আপনার পরিচয় থাকা দরকার যে হ্যাঁ, এবং আপনার প্র্যাকটিস যখন আস্তে, আস্তে বাড়বে আপনি আস্তে, আস্তে ফিস বাড়াবেন। কিন্তু যে সময় যে ফিসটা থাকবে সেই সময় সবার জন্যই সেই ফিসটাই অ্যাপ্লিকেবল হবে। সেটা স্ট্যান্ডার্ড ফিস। হুম? তো এটা একটা বড় কথা। আরেকটা কথা, উনি যে কথাটা বললেন যে সেদিন আর জাত আইনজীবী জন্মাবে না। আমি আপনাকে একটা জাত আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই ভদ্রলোক। হুম? আপনারা জানেন কি না জানি না, এই পুনম চাঁদ সোলাঙ্কি। হুম? একটা অনেকেই আমাদের মধ্যে এই সিনেমাটা দেখেছেন, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়'। এই আশারাম বাপুজি মামলাটা এই ভদ্রলোক লড়েছিলেন। খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, রাজস্থানের। ঠিক আছে? তো উনি উনার এগেইনস্টে আশারাম বাপুজি ভারতবর্ষের সমস্ত বিখ্যাত টপ মোস্ট লয়ারদের দাঁড় করিয়েছিলেন। ইনি একটা মানে একদমই প্রান্তিক আ জ মানে জায়গাকার মানুষ। উনি কিন্তু সমস্ত বড়, বড় আইনজীবীদের ধরাশায়ী করে দিয়েছিলেন কোর্টের চত্বরে। সুতরাং অ্যা যে মানে অনেক টাকা যারা নেন তারা তারাই বড় আইনজীবী হন, হ্যাঁ? যে একটা গ্রামের বা একটা প্রান্তিক জায়গায় যে একজন সাধারণ আইনজীবী সে একটা বড় আইনজীবী হতে পারে না। এই কথাটা এই ধারণাটা আমাদের অনেকের মধ্যেই আছে। কিন্তু এই ধারণাটার কোনো বাস্তবিকতা নেই। হুম? এবার আমি এই পর্যন্ত আমার বক্তব্য রাখলাম। অবশ্যই আমি সব জানতা লোক নই। আমি আপনাকে একটা পার্সপেক্টিভ দিলাম। এবং আমি আমার জুনিয়র বন্ধুদেরকেও বলছি, আপনারাও চিন্তা করুন। ঠিক আছে? এই যে পার্সপেক্টিভটা এইটার মধ্যে যদি আপনার মনে হয় যে না এটার মধ্যে ভুল রয়েছে কিছু, হ্যাঁ? তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আর যদি আপনার যদি মনে হয় যে এটা ভুল নয়, প্রফেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই, সে যত বড়ই অ্যাডভোকেট হোক আর যত ছোটই অ্যাডভোকেট হোক, আমাদেরকে একটা এথিক্যাল অ্যাপ্রোচ মেইনটেইন করে চলতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার আশেপাশে যারা এরকম আনএথিক্যাল প্র্যাকটিস করছে তাদের বিরুদ্ধে সরব হন এবং আপনারা সবাই মিলে সরব হলেই আস্তে, আস্তে বার কাউন্সিলও সচেতন হবে। আমরা লিটারেলি সবার উপরে দোষ চাপিয়ে দিয়ে আর নিজেরা কিছু না করে বসে থাকতে পারব না। আমাদেরকে কিন্তু নিজেদেরকেও ভোকাল হতে হবে। আমাদেরকেও কিন্তু নিজেদেরকেও আ এগিয়ে আসতে হবে। আমরা এগিয়ে এলে আস্তে, আস্তে আমাদের পেছনে, পেছনে আরও মানুষ এগিয়ে আসবে এবং সেভাবে একটা জনমত তৈরি হবে। তবেই এই পচন ধরে গেছে যে আমাদের যে সিস্টেমটা আশেপাশে সামাজিকভাবে সমস্ত জায়গায় এবং আমাদের ওকালতি পেশাতেও যে একটা বড় পচন ধরে যাচ্ছে, সেটার জায়গা থেকে পেশাটাকে আবার একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়। এবার আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।